আসসালামু আলাইকুম, চার্ট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ইএইচএল বা ইস্টার্ন হাউজিং লিমিটেড এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আজকের ভিডিওতে আমরা মূলত অ্যানুয়াল রিপোর্ট 2025 এর ডেটার উপর বেস করে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চার্ট ক্যানভাস অ্যান্ড ইউ ট্রেড, পাওয়ার্ড বাই ইউনি রয়্যাল সিকিউরিটিজ লিমিটেড। তো এই ভিডিওতে আমরা ইএইচএল কে সিলেক্ট করেছি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পুল ক্রিয়েট করার মাধ্যমে। আমরা সাধারণত যে স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি সেটা আমরা আমাদের হোয়াটসঅ্যাপের পুল থেকে সিলেক্ট করে থাকি। সেখানে আমাদের অডিয়েন্সদের কাছ থেকে আমরা জানতে চাই যে নেক্সট কোন ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা দেখতে চাই আমাদের কাছ থেকে। তো সেখানে সবচেয়ে বেশি ভোট যে স্টকটাতে পেয়ে থাকে আমরা সচরাচর সেই স্টকটারই ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করে থাকি। আপনি যদি চান নেক্সট ভিডিওতে আমরা আপনার স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করি, তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নেবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক দেওয়া থাকবে। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে আমরা কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দিচ্ছি না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নেবেন না। মনে রাখবেন, পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ, জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। তো আমরা অ্যানালাইসিসের জন্য আমাদের শিটে চলে যাচ্ছি। আজকে আমরা যে স্টকটা অ্যানালাইসিস করব এর টিকার ইএইচএল এবং এর কোম্পানি নেম ইস্টার্ন হাউজিং লিমিটেড। এটি 1964 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি এবং এটি স্টক মার্কেটে সার্ভিসেস অ্যান্ড রিয়েল এস্টেট সেক্টরে লিস্টেড একটি কোম্পানি এবং এটি এ ক্যাটাগরিতে লিস্টেড একটি কোম্পানি। আমরা যদি এর শেয়ার হোল্ডিংস প্যাটার্নটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এদের স্পন্সর বা ডিরেক্টর হোল্ডিংস রয়েছে 50.36%, ইনস্টিটিউট হোল্ডিংস রয়েছে 27.25% এবং পাবলিক হোল্ডিংস রয়েছে 22.38%। তো আমরা দেখতে পাচ্ছি যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে 50%-এর বেশি শেয়ার রয়েছে। আর আমরা যদি ক্যাপিটাল মার্কেট ম্যাট্রিক্স দেখি তাহলে দেখতে পাচ্ছি ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 49.64%, অথরাইজড ক্যাপ 2000 কোটি টাকা এবং পেইড আপ ক্যাপ 93 কোটি টাকা, আর মার্কেট ক্যাপ রয়েছে 722 কোটি টাকা। আর এর টোটাল শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে 93, মানে হলো 9.3 ক্রোর। আর যদি আমরা 52x এর প্রাইস রেঞ্জ দেখি তাহলে বর্তমানে এর এটা যদি লো লেভেল হয়, মানে লোতে যদি আসলে তার 52x এর লো প্রাইস 57 টাকা 60 পয়সা ছিল আর 52x এর হাই প্রাইস ছিল 93 টাকা 80 পয়সা। তো সে এখন বর্তমানে মাঝামাঝি একটা লেভেলে রয়েছে, যে এটা 77 টাকা 40 পয়সা। আর বেসিক বিজনেস মেট্রিক্স গুলো দেখলে আমরা দেখতে পাচ্ছি যে তাদের এমপ্লয়ি রয়েছে 551 জন, আনঅডিটেড পি 11.12, অডিটেড পি 14.7, আর এনএভি রয়েছে বর্তমানে 83 টাকা 62 পয়সা, এনএভি টু প্রাইস 0.93x। মানে তার এনএভির চাইতে কম দামে, মানে যেহেতু কারেন্ট প্রাইস 77 টাকা 40 পয়সা, তো এনএভির চাইতে কম দামে এই স্টকটা মার্কেটে ট্রেড হচ্ছে। তো এইটা এই স্টকটার জন্য একটা পজিটিভ ব্যাপার, কারণ এরা যেহেতু একটা অ্যাসেট ব্যাকড কোম্পানি, এদের মেইন বিজনেস মূলত অ্যাপার্টমেন্ট আর ল্যান্ড বিজনেস। তো এরা যেহেতু একটা অ্যাসেট ব্যাকড বিজনেস, তো তার এনএভির চাইতে কম দামে তাকে মার্কেটে পাওয়া গেলে সেটা একটা পজিটিভ ব্যাপার, বা সেখানে হয়তো বা আন্ডার ভ্যালুড থাকার পসিবিলিটি বেশি। যাই হোক, আমরা যদি এবার ব্যালেন্স শিটের ডেটায় চলে আসি তাহলে আমরা তার টোটাল অ্যাসেটস এর ডেটায় দেখতে পাচ্ছি যে গত 10 বছর ধরে তার টোটাল অ্যাসেটস অলমোস্ট স্টেবল। আর তার এই যে টোটাল লায়াবিলিটি সেটাও আমরা দেখতে পাচ্ছি যে অলমোস্ট স্টেবল। এছাড়াও আমরা যদি তার টোটাল ইকুইটি দেখি, ইকুইটি দেখতে পাচ্ছি যে গত 10 বছরে তার ইকুইটি আস্তে আস্তে বা একটু একটু করে তার ইকুইটি বেড়েছে। সো এই পর্যায়ে আমরা তার আর্নিংস এর ডেটাতে আসবো। আর্নিংস এর ডেটায় আসলে আমরা দেখতে পাচ্ছি যে তার গত 10 বছরে আর্নিংস বেশ ভালো পরিমাণ বেড়েছে। যেইখানে 10 বছর আগে তার আর্নিংস ছিল 2 টাকা 25 পয়সা, বর্তমানে রয়েছে 8 টাকা 27 পয়সা। তো তার আর্নিংস একটা ভালো পজিটিভ গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। বাট তার রেভিনিউর ডেটা যদি আমরা দেখি, রেভিনিউর ডেটাতে আমরা দেখতে পাচ্ছি এই যে 10 বছর আগে তার যে রেভিনিউ ছিল বর্তমানে কিন্তু অলমোস্ট সেম লেভেলেই রয়েছে, বা 10 বছর আগের চাইতে একটু বেশি। সো এখানে এই যে 2019 সালের পর থেকে তার রেভিনিউ কমে গেল, 2019 সালের পর থেকে কিন্তু তার আর্নিংস কমে নাই, এটা একটা পজিটিভ ব্যাপার। সো এতে করে আমরা দেখতে পাচ্ছি যে এই 19 সালের পরে তার কিন্তু আসলে নেট প্রফিট মার্জিন বেড়েছে, যেইখানে তার ইভেন 19 সাল পর্যন্ত তার 7 থেকে 9%-এর মাঝে ছিল, বাট বর্তমানে সেটা বেড়ে 26 বা 25%-এর আশেপাশে চলে এসেছে। আমরা 5 বছরের রেভিনিউ সিজিআর পাচ্ছি কিন্তু 3.70%, আর 10 বছরের রেভিনিউ সিজিআর 0.41%, অর্থাৎ 5 বছরের নেট প্রফিটের সিজিআর কিন্তু 22%-এর মতো, আর 10 বছরের নেট প্রফিটের সিজিআর কিন্তু 16%-এর মতো।
তো ওভারঅল এই কোম্পানিটার পারফরমেন্সে বা তার রেভিনিউ খুব বেশি না বাড়লেও তার যে আর্নিংস বাড়তেছে, নেট প্রফিট মার্জিন বাড়তেছে এবং অপারেটিং প্রফিট মার্জিনও বাড়তেছে, এইটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করতেছি, আমরা এই জিনিসটাকে পজিটিভলি মার্ক করতেছি। এরপর যে আমরা যদি তার কিছু রেশিওস ডেটা দেখি, রেশিওস ডেটা শুরুতেই আমরা দেখতে পাচ্ছি ডেট টু ইকুইটি রেশিও, যেটা কিন্তু জিরো, বর্তমানে আমরা এদের কোনো ডেট পাই নাই। আর অ্যাসেট টার্নওভার রেশিও যদি দেখি, অ্যাসেট টার্নওভার রেশিও কিন্তু কমতেছে। সো এটা আসলে একটা অ্যাসেট বেকড কোম্পানি যেহেতু, তো এটাকে আমরা নিউট্রালি বলতেছি। বাট এই যে ইকুইটি জিরো, এটা অবশ্যই একটা পজিটিভ ব্যাপার। বাট একটা নেগেটিভ ব্যাপার আমাদের কাছে চোখে মনে হয়েছে, সেটা হলো যে তার রিটার্ন ডেটাগুলা। আমরা যদি তার রিটার্ন অন অ্যাসেটস দেখি, সেটা 3.19%, রিটার্ন অন ইকুইটি 9.19%, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েডে পাচ্ছি আমরা 8.04%, রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটালে আমরা পাচ্ছি 9.19%। এটাকে আমরা কেন নেগেটিভ বলতেছি? কারণ আমাদের কাছে মনে হচ্ছে যে বর্তমানে যেহেতু ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাস থেকে 10 to 13%-এর মতো রিটার্ন পাওয়া যায়, সেইখানে আমি একটা বিজনেসে যদি ইনভেস্ট করি, সেটার রিটার্ন অবশ্যই ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসের চাইতে বেশি হওয়া উচিত। তো এরা যেহেতু ফিক্সড ইনকাম অ্যাসেট ক্লাসের চাইতে বেশি রিটার্ন জেনারেট করতে পারতেছে না, সেই জন্য আসলে আমরা এটাকে নেগেটিভলি মার্ক করতেছি। বাট এর মধ্যে একটা পজিটিভ ব্যাপার হলো যে তার এই যে আরওই বা রিটার্ন ম্যাট্রিক্সটা ধীরে ধীরে উন্নত হচ্ছে বা উন্নীত হচ্ছে। সো আমরা যেটা দেখতে পাচ্ছি যে জুন 2016-তে তার আরওই ছিল 3.49%, যেটা আস্তে আস্তে বাড়তে বাড়তে এখন মোটামুটি 9.19%-এ এসেছে। সো এটা পজিটিভ। বাট ওভারঅল বর্তমানে তার যে রিটার্ন ম্যাট্রিক্স, এটাকে আমরা পজিটিভ বলতে পারতেছি না। এরপর যে আমরা তার ক্যাশ ফ্লো ডেটা দেখবো, ক্যাশ ফ্লো ডেটাতে আমরা তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার পাচ্ছি 2 টাকা 48 পয়সা বর্তমানে। আর ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপল রয়েছে 31.2x। সো ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপলটা একটু বেশি মনে হচ্ছে আমাদের কাছে। তার ফ্রি ক্যাশ ফ্লো পার শেয়ার আর একটু বেশি থাকলে বা ফ্রি ক্যাশ ফ্লো মাল্টিপলটা আর একটু কম থাকলে বেটার মনে হতো। যাই হোক, ডিভিডেন্ড পে আউট রেশিও যদি দেখি আমরা 22.97%। সো এই ডিভিডেন্ড পে আউট রেশিওর ব্যাপারেও আমাদের একটা নেগেটিভ মার্কিং রয়েছে। কারণ তার প্রিভিয়াসলি আমরা দেখেছি যাতে যে তাদের আসলে ডিভিডেন্ড পে আউট রেশিও 66%-এর মতো ছিল একটা সময়। সেটাকে তারা হয়তো 60 থেকে 70%-এর মাঝামাঝি রাখতে পারতো, যেহেতু তার নেট প্রফিট সময়ের সাথে সাথে বেড়েছে। বাট তারা সেটা না করে তাদের ডিভিডেন্ড পে আউট রেশিও কিন্তু কমাতে কমাতে সেটাকে 23%-এ নিয়ে এসেছে। তো এই জিনিসটাকে আমাদের কাছে পজিটিভ মনে হচ্ছে না। আর 5 বছরের ডিভিডেন্ড সিজিআর যদি দেখি, গত 5 বছর আগে সে যে ডিভিডেন্ড পে করেছে, বর্তমানে কিন্তু তার চাইতে কম ডিভিডেন্ড পে করতেছে, বা এই বছর বা লাস্ট ইয়ারে মেইনলি আসলে 1% কম ডিভিডেন্ড পে করেছে। আর 5 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআর যদি দেখি, সেটাও দেখতে পাচ্ছি -34.34%। সেইখানে আমরা ফ্রি ক্যাশ ফ্লোতে লাস্ট 2 ইয়ার্স একটু স্ট্রাগল করতে দেখতে পাচ্ছি তাকে। বাট ওভারঅল তার কিন্তু ফ্রি ক্যাশ ফ্লো ডেটা প্রিভিয়াসলি বা হিস্ট্রিক্যালি খুব ভালো ছিল, কারণ প্রত্যেক বছরই তার ফ্রি ক্যাশ ফ্লোকে খুব স্ট্রংলি তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট কভার করেছে। আর 10 বছরের ডিভিডেন্ড সিজিআর 2.78%, যেখানে কিন্তু 10 বছরের তার নেট প্রফিটের সিজিআর ছিল 16%-এর মতো, সেইখানে আসলে ডিভিডেন্ড মাত্র 2.78%। এইটা আমাদের কাছে পজিটিভ মনে হচ্ছে না। আর 10 বছরের ফ্রি ক্যাশ ফ্লো সিজিআরটা নেগেটিভ পাচ্ছি, কারণ আসলে 10 বছর আগে তার নেগেটিভ ফ্রি ক্যাশ ফ্লো জেনারেট করেছিল, মানে 2016 সালে। আমরা এই কোম্পানিটার ব্যালেন্স শিটের ডেটা দেখলাম, আর্নিংসের ডেটা দেখলাম, ক্যাশ ফ্লো ডেটা দেখলাম। এই পর্যায়ে আমরা এই স্টকটার ভ্যালুয়েশন করব। তো আমরা শুরুতেই তার ডিডিএম বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের ভ্যালুয়েশনটা দেখে নিচ্ছি। তো এদের এইখানে আমরা ডিভিডেন্ড পে আউট রেশিওর ডেটা নিয়েছি বা ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নিয়েছি। দেন ডিভিডেন্ড পেইড অ্যামাউন্টের গ্রোথটা নিয়েছি, নিয়ে আমরা এটার একটা অ্যাভারেজ করেছি, লিনিয়ার অ্যাভারেজ। তো অ্যাভারেজ করে আমরা 5.74% পেয়েছি। আর ডিসকাউন্ট রেট ধরতেছি আমরা 10.31%, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আর তার টোটাল শেয়ার, যেটা আমরা অলরেডি একবার বলেছি, 9.3 crore টোটাল শেয়ার রয়েছে। তো তাদের যেহেতু আসলে ডিভিডেন্টের গ্রোথ রেটটা স্লো, সো এই ক্ষেত্রে আমরা হয়তো বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে তার ভ্যালুয়েশনটা একটু কম পাবো। তো ওভারঅল আসলে এখানে আমরা খুব বেশি অপটিমিস্টিক থাকতে চাই না। তার যেহেতু এই যে ডিভিডেন্ড গ্রোথ রেটটা স্লো, যেই রেটে সে প্রিভিয়াসলি গ্রো করেছে, মানে 5.74%, তো আমরা ধরে নিচ্ছি যে সে নেক্সট 10 ইয়ার্সও 5% করে অন অ্যাভারেজ গ্রো করবে। আমরা এইখানে নিজে থেকে কিছু ধরে নিচ্ছি না, যে রেটটা পেয়েছি সেটার উপরেই বেস করতেছি। যদি সে 5% করে গ্রো করে, তাহলে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 37 টাকা 57 পয়সা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 51% ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে।
তো এই পর্যায়ে আমরা যদি স্টকটা ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে তার ভ্যালুয়েশন করি, সো ডিসিএফ মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা তার ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছিলাম এবং সেইখানে আমরা তার গ্রোথ রেট বের করেছি। আর এই গ্রোথ রেটের একটা লিনিয়ার অ্যাভারেজ করেছে, যেটা আমরা 89.91% পাচ্ছি। আর পারপেচুয়াল গ্রোথ রেট ধরেছি আমরা 3%, ডিসকাউন্ট রেট 10.31%, যেটা 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আমরা এইখানে তার ফ্রি ক্যাশ ফ্লোতে দেখতে পাচ্ছি যে লাস্ট 2 ইয়ার্স তারা একটু ফ্রি ক্যাশ ফ্লো জেনারেশনে একটু স্ট্রাগল করতেছে, বাট ওভারঅল তাদের আগের ফ্রি ক্যাশ ফ্লো কিন্তু বেশ স্ট্রং ছিল। সো আমরা এখন যেহেতু গ্রোথ রেটটা এই যে জুন 2025 এর ডেটার সাথে কম্পেয়ার করব, বা জুন 2025 এর সাথে আমরা গ্রোথ রেটটা ধরবো, সো আমরা এখানে একটু বেশি ধরতে চাচ্ছি। আমরা ধরেই নিচ্ছি যে এটা কোনো একটা অ্যাক্সিডেন্টের কারণে লাস্ট 2 ইয়ার্স কমে গিয়েছে, আবার তারা আগের স্টেটে ফেরত আসবে। সো সেই জন্য আমরা এখানে ধরে নিচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স তারা 20% করে, মানে বর্তমানের যেই ফ্রি ক্যাশ ফ্লো এইখান থেকে 20% করে তারা গ্রো করবে। সো 20% করে যদি তারা গ্রো করে, তাহলে তাদের ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 103.78 টাকা, যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 34% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই পর্যায়ে আমরা আরো একটা ভ্যালুয়েশন মডেলে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব, সেটা হলো রিসিডুয়াল ইনকাম মডেল। সো রিসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা তার ইকুইটির ডেটা নিয়েছি, ইকুইটির গ্রোথ রেট নিয়েছি, আর নেট প্রফিটের ডেটা, দেন নেট প্রফিটের গ্রোথ রেটটা আমরা নিয়েছি। সো এই দুইটার আমরা লিনিয়ার অ্যাভারেজ করে ইকুইটির গ্রোথ রেট পাচ্ছি 3.93%, আর নেট প্রফিটের গ্রোথ রেট পাচ্ছি আমরা 18.14%। আর বাকি যে এখানে পারপেচুয়াল গ্রোথ রেট আর ডিসকাউন্ট রেট আমরা আগের মতোই নিচ্ছি। তো এখানে আমরা কিছু অ্যাজিউম করার আগে তার বিজনেস বা তার ফিউচারে বিজনেস প্ল্যান কি সেটা আমাদের জানা জরুরি। তো আমরা তাদের অ্যানুয়াল রিপোর্টে দেখেছি যে বর্তমানে তাদের ল্যান্ড প্রজেক্টে রয়েছে এই জহুরুল ইসলাম সিটি, যেটা আফতাবনগরে। এছাড়াও তারা পল্লবীতে ফেজ 2-তে একটা ল্যান্ড কিনতেছে। ইভেন আফতাবনগরেও তারা লাস্ট ইয়ারেও, ইভেন আমি তাদের অ্যানুয়াল রিপোর্টে যতটুকু দেখেছি 70 বিঘা বা 72 বিঘার মতো তারা জমি কিনেছে আরো নতুন করে লাস্ট ইয়ারে। আর সাভারে তাদের একটা প্রজেক্ট রয়েছে, সাভারে আসলে দুইটা রয়েছে, একটা হলো আমিন বাজার মায়াকানন, আর একটা দেহরা সাভার। তো তাদের এই 4টা ল্যান্ড প্রজেক্ট রয়েছে এবং এই 4টাতেই তারা আসলে জমি আরো কিনতেছে। আর তারা তাদের রিপোর্টে লিখেছে যে জমি যেহেতু আসলে লিমিটেড, বা জমি আসলে এখন নতুন করে ঢাকার আশেপাশে খুব বেশি জমি যেহেতু পাওয়া যাচ্ছে না, তো তারা ধীরে ধীরে জমির প্রজেক্টের পাশাপাশি অ্যাপার্টমেন্ট প্রজেক্টগুলোতেও মনোযোগ দিচ্ছে। আচ্ছা, এরই ধারাবাহিকতায় কিন্তু তারা আফতাবনগরে এই যে তাদের এইখানে অলরেডি 5টা প্রজেক্ট দেয়া আছে, আর তারা বলেছে যে লাস্ট ইয়ারে তারা 4টা প্রজেক্টে কাজ ধরেছে, যেটার মধ্যে 2টা প্রজেক্টের কাজ চলতেছে, আরো 2টার কাজ হয়তোবা তারা পাইপলাইনে রেখেছে, শুরু করবে খুব শীঘ্রই। আর এখানে টোটাল 5টা রয়েছে, এর মধ্যে হয়তো কয়েকটাই তাদের চালু হয়ে গিয়েছে, যেমন এই যে গুলশান 2-এর এই প্রজেক্টটা রানিং, দেন নিকেতনের এই প্রজেক্টটাও মেবি রানিং। যাই হোক, সো এখানে আর তাদের আপকামিং প্রজেক্টও কিন্তু আফতাবনগরে 2টা প্রজেক্ট রয়েছে, দেন হাতিরঝিলে একটা প্রজেক্ট করবে তারা, অ্যাপার্টমেন্ট প্রজেক্ট এগুলো আসলে। আর এছাড়াও তারা এই পল্লবীতে প্রজেক্ট করার জন্য রাজুকের কাছে অ্যাপ্লাই করেছে, আর জহুরুল ইসলাম সিটিতে তারা একটা প্রজেক্টের অ্যাপ্রুভাল পেয়েছে। সো সব মিলিয়ে তারা আসলে অ্যাপার্টমেন্ট প্রজেক্ট করবে আর নতুন করে ল্যান্ড কিনতেছে। তো ওভারঅল তাদের এই যে পোর্টফোলিওটাকে ডাইভার্সিফিকেশন, যেহেতু আসলে এখন ল্যান্ড স্বল্পতা বা জমি আসলে ঢাকার আশেপাশে এখন নতুন করে তো আসলে জমি ক্রিয়েট করা যায় না, তো জমি যেটা আছে ওইটার বিজনেস তো তারা করতেছে, যতটুকু এক্সপান্ড করা সম্ভব করতেছে। এর বাইরেও তারা যে এই যে পোর্টফোলিওটাকে ডাইভার্সিফাই করতেছে, মানে অ্যাপার্টমেন্টের বিজনেসটা তাদের এই হুডের আন্ডারে নিয়ে আসতেছে। তো এটা পজিটিভলি নিচ্ছি আমরা, এবং আমরা ধরে নিচ্ছি যে লাস্ট ইয়ারগুলোতে তারা যেই হারে তাদের বিজনেস গ্রো করেছে সেইভাবে সামনের দিনগুলোতেও গ্রো করবে। সো এখানে আমরা 18% পেলেও আমরা একটু মোটামুটি একটু কনজারভেটিভই থাকি, বাট খুব বেশি কনজারভেটিভ না। আমরা ধরে নিচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স তারা 15% করে তাদের নেট প্রফিট গ্রো করতে পারবে। আর ইকুইটি গ্রোথ রেট যেহেতু এখানে 3.93% ছিল, আমরা ধরে নিচ্ছি যে সামনের দিনগুলোতে, বা আমরা এখানে আসলে দেখতে পারি যে তাদের ইকুইটিটা আসলে কেমন বেড়েছে। ইকুইটিতে কিন্তু আমরা একটা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি, স্টেডি একটা গ্রোথ। আমরা ধরে নিচ্ছি এই রেটেই বাড়বে, কারণ এখানে আমরা একটা ফিক্সড রেটের মতো মোটামুটি খেয়াল করতেছি। তো আমরা যদি ইভেন 3%ও ধরি তার ইকুইটি গ্রোথ রেট, তাহলে আমরা তার ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 238.73 টাকা, আর যেটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 200% আন্ডার ভ্যালুড রয়েছে। আর সো এখানে মেবি আসলে আমরা চাইলে একটু কমিয়েও ধরতে পারি, ইভেন যদি আমরা 12% ধরি তাহলে কত আসে, তাও 151% আসতেছে 12% গ্রোথ রেট ধরলো।
বাট আমরা যেহেতু আসলে ফার্স্ট বা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে যেহেতু ভ্যালুয়েশন অনেক কম পেয়েছি, তো আমরা এই জায়গায় আসলে স্ট্রিক্টলি থাকতে চাই, মানে তার যেই 18% গ্রোথ রেট এর আশেপাশেই আমরা থাকতে চাই। ইভেন দেখেন আমরা যদি দেখি এখানে তার লাস্ট 5 বছরের যেই নেট প্রফিটের গ্রোথ রেট সেটাও কিন্তু 22% ছিল, 10 বছরেও কিন্তু 16% ছিল। তো আমরা যদি ইভেন এখানে 15% ধরি, সেটা যে খুব বেশি ধরা হবে এরকম না, আমরা জাস্টিফাই করেই ধরতেছি। সো ওভারঅল ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে 238 টাকা, আর কারেন্ট প্রাইসের এগেনস্টে সেটা 200% আন্ডার ভ্যালুড রয়েছে। আমরা যেই 3টা ভ্যালুয়েশন মডেলে এর ভ্যালুয়েশন করেছি সেটার একটা সামারি যদি দেখি বা অ্যাভারেজ যদি দেখি, সো ডিসিএফ মডেলে পেয়েছিলাম আমরা 103 টাকা, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছিলাম আমরা 37 টাকা, আর রিসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি আমরা 239 টাকা। এই তিনটার যদি আমরা অ্যাভারেজ করি, অ্যাভারেজ করলে কিন্তু আমরা অ্যাভারেজ ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি 126 টাকা, যেইটা তার বর্তমান প্রাইসের এগেনস্টে 63% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো ওভারঅল আমরা যদি একটু সামারি করি, এই স্টকটার কিন্তু ভ্যালুয়েশনে আমরা তাকে একটা মোটামুটি ভালো লেভেলে আন্ডার ভ্যালুড পাচ্ছি। এছাড়াও আমরা যদি দেখি এখানে আসলে আমরা তার এনএভির চাইতে কম দামে স্টকটাকে কিনতে পাচ্ছি, এবং সব স্টকের ক্ষেত্রে কিন্তু এনএভির এই ব্যাপারটা হিসাবে আসবে না, বাট এটা যেহেতু একটা অ্যাসেট ব্যাকড কোম্পানি সেই জন্য আমরা এনএভির ব্যাপারটাকে কনসিডার করতেছি। এছাড়াও আমরা দেখেছি যে তার রেভিনিউ কমলো, তার আর্নিংস বেড়েছে, এটা আমরা পজিটিভ বলেছি, নেট প্রফিট মার্জিন বেড়েছে, এটাকে পজিটিভ বলেছি, বাট তার ডিভিডেন্ড পে আউট রেশিও কমে যাচ্ছে, এটাকে আমরা আবার নেগেটিভ বলেছিলাম। দেন লাস্ট 2 ইয়ার্স সে ফ্রি ক্যাশ ফ্লোতে একটু স্ট্রাগল করতেছে, এটাকেও আমরা নেগেটিভ বলেছিলাম। সো এই ছিল আসলে ওভারঅল সামারি। এই পর্যায়ে আমরা এই স্টকটার টেকনিক্যাল চার্টে অবস্থানটা দেখে নিব। সো টেকনিক্যাল চার্ট যদি ওপেন করি, আমি আগে থেকেই ড্র করে রেখেছি যেন সময় নষ্ট না হয়। সো এই যে এই লেভেলটাকে আমাদের তার জন্য ফার্স্ট সাপোর্ট লেভেল মনে হয়েছে, দেন এইটাকে মনে হয়েছে যে তার ফার্স্ট রেজিস্ট্যান্স লেভেল, আর পরবর্তী রেজিস্ট্যান্স লেভেল হিসাবে আমাদের মনে হয়েছে এটাকে। আর এরপর যদি আমরা আরেকটু উপরে ধরতে চাই, যেহেতু আসলে আমাদের ভ্যালুয়েশন 126 টাকার আশেপাশে ছিল, আমরা যদি ভ্যালুয়েশনের লেভেলটা ধরতে চাই তাহলে হয়তো বা আমাদেরকে মার্ক করতে হবে এই যে এই আশেপাশে একটা জায়গায়। সো ভ্যালুয়েশন পর্যন্ত মানে লং টাইম যদি আমরা হোল্ড করতে পারি, তাহলে হয়তো আমরা এই 125-26 টাকার আশেপাশেই তাকে টার্গেট করতে পারি। আর শর্ট টাইমে মার্কেট এখন বর্তমানে একটু নেগেটিভ রয়েছে, সো মার্কেট যদি একটু ঘুরে যায় তাহলে হয়তো শর্ট টাইমে এর আশেপাশে আমরা পেতে পারি, আর মিড টার্মে হয়তো এর আশেপাশে। আর মার্কেট যদি নেগেটিভ হবে বা নেগেটিভ হতে পারে এটা যদি আমরা কনসিডার করি, তাহলে হয়তো এই যে এই লেভেলের নিচে আসলে যেখানেই যাবে সেটাই তার জন্য সাপোর্ট জোন। বাট আমরা যদি স্ট্রংলি সাপোর্ট জোন বলতে চাই, সো এইটা হয়তো বা তার জন্য একটা স্ট্রং সাপোর্ট জোন হতে পারে, এবং এই সাপোর্ট জোনে যদি তাকে পাওয়া যায় সেটা হয়তো মোটামুটি ভালো একটা বাই হওয়া উচিত। যাই হোক, এই ছিল আমাদের ছেলের ফান্ডামেন্টাল অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, এছাড়াও কমেন্টে জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আপনারা দেখতে চান। আপনাদের সেই কমেন্টের উপরে বেস করেই কিন্তু আমরা হোয়াটসঅ্যাপে পুল ক্রিয়েট করব। সো কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস দেখতে চান। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। যাওয়ার আগে অবশ্যই চার্ট ক্যানভাসে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।